আমি জানি না যে হাওড়া, কিন্তু আমি যা শুনেছি আপনাদের সংবাদ মাধ্যমে শুনেছি যে মহামান্য আদালতের জন্য হাওড়াটা ডিলে হলো, মহামান্য রাজ্যপালের জন্য মহামান্য রাজ্যপালের জন্য হাওড়াটা ডিলে হলো। ববিতা সুব্রমণিয়াম স্বামী সকাল সকাল টুইট করেছেন, তিনি মোদী সরকারের রিপোর্ট কার্ড পেশ করেছেন, ইকোনমিতে ফেল করিয়েছেন, বর্ডার সিকিউরিটিতে ফেল করিয়েছেন, ফরেন পলিসিতে ফেল করিয়েছেন এবং পেগাসাস ইস্যু নিয়ে তিনি সরব হয়েছেন। সুব্রমণিয়াম স্বামীর মতো একজন যখন টুইট করে মোদী সরকারকে ফেলিওরের কথা বলেন, আপনার প্রতিক্রিয়াটা একটু দেন। এটা আমাদের পার্লামেন্টারি কমিটি আছে, তারা দেবে। এটা আমি পৌর ভোট নিয়ে আপনাদের বললাম, ওটা তো আমাদের পার্লামেন্ট কমিটি আছে, ডেরেক আছে, শুভেন্দু শেখর রায় আছেন, তারা এটা দেবেন। আমার স্তরটা হচ্ছে কাউন্সিলর স্তর, এখন কাউন্সিলর স্তরেই বলছি। আজকে দিলীপ ঘোষ সকালবেলায় বলেছেন যে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি তার একটাই কারণ রাজ্যের 40% মিউনিসিপ্যালিটিতে নির্বাচন হয়নি, সমস্ত লোককে বঞ্চিত করে রেখে শুধুমাত্র কলকাতায় কেন ভোট হবে 2-3 বছর ধরে ফেজ ওয়াইজ। তাহলে আমরাও বলতে পারি আপনি 8 দফায় কেন ভোট হলেন, সেই সময় কেন বিজেপি স্বাগত জানিয়েছিল? তার কারণ তখন নির্বাচন কমিশন মনে করেছিল যে কোভিড সিচুয়েশনে 8 দফা ভোট বা কিসের জন্য করেছিল আমি জানি না। তো তখন আপনি একটা জিনিসকে স্বাগত জানাবেন আর আজকে সেটার প্রোটেস্ট করবেন, দুটো তো হতে পারে না। একই অঙ্গে কত রূপ, এটা দিলীপ দাকে জিজ্ঞেস করি। উনি নিজে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বললেন যে স্বাগত জানায় নির্বাচন কমিশনের 8 দফা ইলেকশন, আর আজকে উনি 1 দফা চাইছেন। অর্থাৎ একই মুখে দুটো কথা, এটা সিনিয়র লিডার হিসেবে আমি মনে করি না দিলীপ দার উচিত। এই প্রথমবার ইভিএম এ ভোট হতে চলেছে পুরো ভোট, কি বলবেন? না এর আগেও আমি যতবার পৌর ভোট লড়েছি ইভিএমে লড়েছি। ত্রিপুরায় যে সকাল থেকে যে ভোটের ছবি দেখা যাচ্ছে পুরো সন্ত্রাস এবং প্রত্যেকটা জায়গায় অভিযোগ আসছে যে আপনারা অভিযোগ করছেন। দেখুন, ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা হয়েছে এবং হয়ে যাচ্ছে। বিপ্লব দেব সরকার মানুষের অধিকার প্রোটেক্টেড করতে ব্যর্থ। এর জবাব নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস দেবে। আমরা ত্রিপুরায় শুরু করেছি। তুমি ভোট লুট করতে পারো, কিন্তু মানুষের অধিকার লুট করতে পারবে না। মানুষের মনের মধ্যে তৃণমূল ঢুকে গেছে এবং ভবিষ্যতে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসই সরকার বানাবে, এটা আপনি লিখে দিয়ে। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তো একাধিক ভার্ডিক্ট ছিল এই পুনর্নির্বাচন নিয়ে ত্রিপুরা, তারপরে এটা নিশ্চিতভাবে আমাদের দলের তরফ থেকে এবং আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি এটাকে নেবে, কারণ ও ডাইরেক্টলি ত্রিপুরাটা দেখছে এবং যথাযোগ্য ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি। ববিতা, কোথাও কি মনে হচ্ছে বিজেপির বারবার করে আদালতে যাওয়া বা বিজেপি না নিজের কনফিডেন্সটা লুজ করছে, প্রচন্ড ভাবে নিজের কনফিডেন্স লুজ করছে, এবং এই কনফিডেন্স লুজ করছে বলেই আজ বিজেপি ছন্ন ছাড়া হয়ে গেছে। বাংলার পক্ষে ভালো, মানুষের পক্ষে ভালো, বিজেপি যত হারিয়ে যাবে তত ভালো। কিন্তু একটা দল কেন এই রকম করবে? আমরাও তো বহু ভোট ফেস করেছি বামফ্রন্টের সময়। ভোট না করার জন্য তো আদালতে যায়নি কোনোদিন। লুট হয়েছে, সেই লালু আলামের তাণ্ডব হয়েছে, সব দেখেছি, কিন্তু কোনোদিন তার জন্য মানুষ ভোট দিতে পারবে না এটা তো করতে পারেনি। যাই হোক, তারা করেছে, কিন্তু আমার মনে হয় না যে তারা যা চাইবে আদালত তাই দেবে। ভোট ঘোষণা হয়ে গেল, তৃণমূল কংগ্রেস কবে থেকে প্রচারে নামছে? না আমরা রেডি আছি, আমাদের প্রচার করতে হয়ও না। তার কারণ আমরা সারা বছর পড়াশোনা করি, তাই পরীক্ষার সময় পড়াশোনা করতে হয় না। আমরা সারা বছর মানুষের সাথে আছি। মমতা ব্যানার্জি মানুষের জন্য এতগুলো প্রজেক্ট করেছেন। আপনারা তো এই বাই ইলেকশনগুলো দেখেছেন এবং আমাদের জেনারেল ইলেকশনে দেখেছেন যে মানুষ কিভাবে তৃণমূলকে সাপোর্ট করে। আমরা কনফিডেন্ট যে আমরাও এবার ভালোভাবে জিতে ভোট বানাবো। এটা দল ঠিক করবে, আমি তো আর আমি নিজেকে বলতে পারি না। মেঘালয় তো আপনারা প্রধান বিরোধী দল হয়ে গেল। আমরা সব জায়গায় হবো, দেখেন না, ভারতবর্ষের বিরোধী দল হব, তারপরে ভারতবর্ষের প্রথম সেবক দল হব। এতদিন শাসক দলরা কাজ করতে, এখন সেবক দল কাজ করবে, অর্থাৎ সেবা করতে আসবে ভারতবর্ষ, যেটা বাংলায় করছি আমরা। আরেকটা প্রশ্ন, জাগো বাংলাতে আজকে হচ্ছে সম্পাদকীয় তাতে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করা হয়েছে, তার জন্য কংগ্রেসের অবনমন রাজ্যে। বিজেপির যে অবস্থা, কংগ্রেসেরও তাই অবস্থা, অপদার্থতায় ভরা। এই সিপিএম এর সাথে হাত মিলিয়ে এই যে মুখ্যমন্ত্রীকে যত করবেন,
ওই হাততালি দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী করার পরে দেখেছেন বিজেপির কি অবস্থা হয়েছে। আর যত মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করবে তত কিন্তু কংগ্রেস উঠে যাওয়ার পথে রয়েছে, উঠে যাচ্ছেও কংগ্রেস সিপিএম। এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে অপোজিশন বিজেপি হচ্ছে, কিন্তু ঠিক নীতি নয়। মানুষের কাছে ঠিক নীতি ভাবে করতে হবে, রাজ্যের অধিকার দেখতে হবে, রাজ্যের ভালো দেখতে হবে, রাজ্যে যা দরকার, রাজ্যের মানুষের যা দরকার সেটা দেখতে হবে। সেটা সরকারের কাজ, যেটা মমতা ব্যানার্জি পুরো নিষ্ঠার সাথে করছেন। একটা কোশ্চেন, গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে বললেন যে এ রাজ্যের শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই আমন্ত্রণ তিনি গ্রহণও করেছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আজকে বলেছেন যে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, প্রধানমন্ত্রী তো কিছু বলেননি, কতটা সত্যি বলেছেন সন্দেহ আছে, কি বলবেন? আমন্ত্রণ তো একজন মুখ্যমন্ত্রী বলছেন, এটা দিলীপদার না, এগুলো হলো বালখিল্য গল্প। আসলে মুখ্যমন্ত্রী একজন সে আমন্ত্রণ করবে, সেটা তার কর্তব্য, করেছে। এটা দিলীপ ঘোষের এত মাথা ব্যথার দরকার কি, আর কংগ্রেস আর সিপিএম এর মাথা ব্যথার দরকার? কিন্তু তার একটা শিল্প সম্মেলন তিনি করেছেন, এটা নিয়ে অত মাথা ব্যথা দিলীপদার কি দরকার? দিলীপদা বলছে এটা আগে করলে এ রাজ্যের শিল্পের ক্ষেত্রে আরো ভালো হতো। কিছু ভালো হতো না, কিছু হতো না, এটা সৌজন্য মুখ্যমন্ত্রীর। বাস বিজ্ঞপ্তি জারি হলো কলকাতা পুরসভার ভোটের, কিন্তু ত্রিপুরায় পুরো ভোট চলছে আজ। ত্রিপুরা পুরভোটে সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনা উঠে আসছে। যেমন 8 নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূল প্রার্থীর ছেলের উপর হামলার অভিযোগ, তৃণমূল প্রার্থী পদ্মা ভট্টাচার্যের ছেলের উপর হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। মাথায় গুরুতর চোট রয়েছে। উত্তেজনার আবহে আজ ত্রিপুরার 20টি পুর অঞ্চলে ভোট গ্রহণ চলছে এবং তারই মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনা, তৃণমূল প্রার্থীর ছেলের উপর হামলার অভিযোগ। একদিকে যেমন তৃণমূল প্রার্থীরা আক্রান্ত, এবার তৃণমূল প্রার্থীর ছেলেও আক্রান্ত। আবির রয়েছে, বিস্তারিত জানবো আবিরের থেকে। আবির, পদ্মা ভট্টাচার্য তিনি হচ্ছেন প্রার্থী, তার ছেলে ধীমান ভট্টাচার্য তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। তার মাথাতে বড় আঘাত হয়েছে, তার হাতে এবং পায়েও গুরুতর আঘাত হয়েছে। ইতিমধ্যে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হচ্ছে। পদ্মা ভট্টাচার্য তার যেটা অভিযোগ, সেদিনকে সকালবেলা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা বারবার ভোট গ্রহণ কেন্দ্রে যখন যাচ্ছিলেন সেই সময় তাদের উপর আক্রমণ হয় এবং তার জেরেই তাকে মারধর করা হবে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। তার আগে দুপক্ষের বক্তব্য শোনাবো, তৃণমূল কি বলছে এবং বিজেপি কি বলছে। আমার 10 নম্বর ওয়ার্ডের 7 নম্বর বুথ আমার 2টি পুলিং এজেন্টকে মেরে বের করে দিয়েছে। আমার নির্বাচনী এজেন্টকে মেরেছে। জ্যাব স্কুলে যান, সমস্ত পুলিং এজেন্ট সন্ত্রাস চালাচ্ছে। আপনাদের একটা বাস্তব জ্ঞান নাই, আমাদের সঙ্গে লোক কোথায়? আমাদের সঙ্গে আমরা একটা আমার ইলেকশনে আমরা বলছি না, এটা উনি প্রার্থী বলেছে। বলতেই পারেন, উনি তো পুরোটাই তো প্রশাসনটাই তো। আমার প্রচন্ড ভাবে মারধর করেছে আমার ইলেকশন এজেন্ট বলাকে, এই রেজিস্টার খাতাই নেই। আপনারা করেছেন এখানে মানে সঙ্গে বিরোধী দলের কেউ নাই দীক্ষা, ওদেরকে ভোট দিতে দিচ্ছে না। যারা প্রিসাইডিং অফিসার বা পুলিং অফিসার আছে তারা ভোট নিচ্ছে না। না বিরোধী দলের পুলিং এজেন্ট নেই দেখে ওরা ভোট নিচ্ছে না। এখনো আমি কাউকে জানাইনি, আমি এখন থানাতে যাব, ওদের নামে আমি এক্ষুনি এফআইআর করব। 8 নম্বর ওয়ার্ডের পাশাপাশি 51 নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগ। তৃণমূল প্রার্থী তপন বিশ্বাসের 2টি চোখ প্রায় নষ্ট, তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য। 51 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী, তাকে লক্ষ্য করে হামলা করা হয়। আবির ঘোষাল রয়েছেন, আবিরের থেকে জানবো। আবির, তপন বিশ্বাস তৃণমূল প্রার্থী, তার উপর হামলা হয়েছে, ঠিক কি অভিযোগ? 2টি চোখ প্রায় নষ্ট তৃণমূল প্রার্থী তপন বিশ্বাস। 51 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাকে লক্ষ্য করে হামলা করা হয়। তার 2টি চোখ অবস্থা অত্যন্ত খারাপ এবং সেই ছবি আপনারা দেখছেন, যেখানে তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
51 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী, একাধিক ওয়ার্ডে যেখানে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এই মুহূর্তে আপনারা দেখছেন তপন বিশ্বাসের ছবি, যাকে লক্ষ্য করে হামলা করা হয়, তার চোখে হামলা করা হয়েছে, দুটি চোখ প্রায় নষ্ট, চিকিৎসার জন্য তাই কলকাতা নিয়ে আসা হচ্ছে। আর আপনি বাসার কোন জায়গায় তো চোখে লাগছে। একাধিক জায়গায় তৃণমূল প্রার্থীরা আক্রান্ত, তার মধ্যে 51 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন বিশ্বাস, তাকে লক্ষ্য করে হামলা করা হয়, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। সকালবেলা ভোট দিতে গিয়েছিল, প্রার্থীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ভোটদানে বাধা দেওয়ার পরে আমাকে বিজেপি গুন্ডা বাহিনী, আমি অনেকের চিনি, অনেকের জানি, তারা আমাকে ধরে মাথার মধ্যে শুধু কিল ঘুষি মানে অনেক, আমার চোখ ফুলে গেছে, আমি এখন ব্যথা ট্যাথা করছে আমার। আমি ভোটদানে বাধা দেওয়ার পরে আমাকে বিজেপি গুন্ডা বাহিনী, আমি অনেকের চিনি, অনেকের জানি, তারা আমাকে ধরে মাথার মধ্যে শুধু কিল ঘুষি মানে অনেক, আমার চোখ ফুলে গেছে, আমি এখন ব্যথা ট্যাথা করছে আমার। কোথাও তৃণমূল কংগ্রেস প্রার্থী আক্রান্ত, কোথাও তৃণমূল কংগ্রেস প্রার্থীর ছেলে আক্রান্ত, সব মিলিয়ে একাধিক অভিযোগ উঠে এলেও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করছে। ত্রিপুরা পুরভোটে অশান্তির অভিযোগ খারিজ করছেন ত্রিপুরা রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টির দ্বারা কেউ আক্রান্ত হচ্ছে না। যদি কেউ আক্রান্ত হন কোনো কারণে কারোর দ্বারা, তাকে নিশ্চয়ই যে কেউ গিয়ে তাদের পাশে দাঁড়াবেন যদি কেউ সেইভাবে আক্রান্ত হন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস পাল্টা তাদের বক্তব্য শোনাবো। রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা, শোনাবো তার বক্তব্য। ত্রিপুরার এই পৌর নির্বাচনে আমার তো মনে হচ্ছে গণতন্ত্র ধ্বংস বললেও বোধহয় কম বলা হবে, ভোটের নামে প্রহসন বললেও বোধহয় কম বলা হবে। যে নগ্ন চিত্র এই শাসক দল দেখাচ্ছে, কি অবস্থার মধ্যে দিয়ে আমাদের প্রার্থীকে মেরে চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে, একজন প্রার্থীর ছেলে আক্রান্ত হয়েছে, আমাদের কর্মী সমর্থকদের সকাল থেকে ভয় দেখানো হচ্ছে, ভোটারদের যাতে বুথে না যেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তারা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়, তেমনি বাম কর্মী সমর্থকরা, সিপিএম কর্মী সমর্থকরা, তাদের প্রার্থীরা আক্রান্ত হচ্ছে। পশ্চিম আগরতলা থানায় এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। সিপিআইএম প্রার্থীদের মারধরের অভিযোগে পশ্চিম আগরতলা থানার সামনে জড়ো হয়েছেন বাম কর্মী সমর্থকরা। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, এখনো কি পশ্চিম আগরতলা থানার সামনে বিক্ষোভ চলছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, কিন্তু যেটা আমাদের অভিযোগ, বামেদের যেটা অভিযোগ যে সিপিএম এর প্রার্থীদের বিভিন্ন জায়গায় বিশেষত পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া, ভোটারদের বাধা দেওয়া, এই সব কারণেই তারা আগরতলা থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ কিছুক্ষণ ধরেই তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই অবস্থান বিক্ষোভ কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় ওয়েস্ট আগরতলা থানার সামনে। সকাল থেকেই আমরা দেখছিলাম যে সিপিএম একেবারে সোমরাজ তোমাদের সঙ্গে থাকো। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, বিলোনিয়ায় সেখানে বুথ জ্যামের অভিযোগ ছিল, বাম প্রার্থীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। এ বিষয়ে সোমরাজ আমাদের জানাবে। সোমরাজ, এখানে ঠিক কি অভিযোগ উঠেছিল? দেখো, বিলোনিয়া পুরো পরিষদ বামেদের তরফে অভিযোগ আনা হয়েছে যে এই জায়গাতে ঠিক জায়গায় বাধা দেওয়া, ভোটারদের বাধা দেওয়া হচ্ছে, পোলিং এজেন্ট পৌঁছতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগটি মূলত আনা হয় এবং তারপরেই মহকুমা শাসকের অফিসের সামনে তারা বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ তারা সেই বিক্ষোভ দেখায় এবং যদিও সেই বিক্ষোভ এখন তুলে নেওয়া হয়েছে সিপিএম নেতৃত্বের তরফে, কিন্তু বিলোনিয়া পুরো পরিষদের বিলোনিয়া পুরো পরিষদের বামেদের যারা প্রার্থী তাদের তরফে যেটা অভিযোগ যে বারবার দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব তারা সেখানে পোলিং এজেন্টদের বার করে দিচ্ছে, বসতে দিচ্ছে না, ভোটারদের বাধা দিচ্ছে, অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। ধন্যবাদ সোমরাজ। এদিকে ত্রিপুরা পুরভোটে দিকে দিকে অশান্তির অভিযোগ উঠলেও সে অভিযোগ অস্বীকার করছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অভিযোগের কোনো সারবত্তা নেই, শুনুন। जन्मदिन के साथ ही आज एक और बड़ा पर्व है, चुनाव है और आरोप लग रहे हैं। हालांकि मंदिर को जगह नहीं है जहाँ ये सवाल पूछा जाए, लेकिन आरोप बहुत लग रहे हैं हिंसा के। नहीं, ऐसा आप यहाँ त्रिपुरा में इस जगह में ऐसी बात नहीं करना चाहिए। और ये आप ही बोल रहे हो जो आरोप है, तो आरोप से बात नहीं बनता और ऐसा बात नहीं करना चाहिए।
খুব সহজেই একটু ঠান্ডা ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা গরম লেগে যায়। তো আমরা বারবার যেটা বলি যে যতটা সম্ভব আপনারা একদম কোল্ড এক্সপোজারটা আটকাবেন। শীতের শুরুতে সাবধান, তারপর জমজমাট খাওয়া দাওয়া ঘোরাফেরা ইচ্ছে মতো। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। নিউজ 18 বাংলা। মেলা আছে, মেলা লোক নেই, পর্যটকের দেখা নেই। কোচবিহারের মদনমোহন মন্দিরের রাসমেলা যেন ভাঙা হাট, ব্যবসায়ীদের মাথায় হাত। কোচবিহারের রাসমেলা, মদনমোহন মন্দিরের রাসমেলা উত্তরবঙ্গের অন্যতম বড় উৎসব। গতবারের মতোই এবছরও একেবারে ফাঁকা, দেখা নেই পর্যটকদের। 209 বছরের পুরনো মেলা। ভুটান থেকে আসে শীতের পোশাক, বসে স্টল। এবারও স্টল বসেছে সার্কাস, আছে নাগরদোলা। কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই পর্যটকদেরই তো দেখা নেই। ব্যবসা পরিস্থিতি এবার খারাপ, লোক হচ্ছে না। ওই দিন থেকে মেলা 18 তারিখে চালু হয়েছে, ব্যবসা খারাপই। 5 दिन হয়ে গেল আজকে। भीड़ फिलहाल भी 2-3 दिन से इस गली में नहीं हो रहा है, अभी बिक्री नहीं हो रहा अभी नहीं। আগে এই সময় হোটেলে তিল ধারণের জায়গা থাকতো না, এখন মাছি মারতে হচ্ছে। রাসমেলা হচ্ছে ঠিকই, হচ্ছে সেরকম ভাবে সেই ফ্লোটা নেই আর কি। যেরকম আমাদের রেগুলার গেস্ট আছে সেরকমই আসছে, কিন্তু পার্টিকুলার যে রাসমেলার জন্য আসা সেই ধরনের গেস্ট এখন সেইভাবে কিছু বুকিং হচ্ছে না। 18 নভেম্বর থেকে শুরু, চলবে 2রা ডিসেম্বর পর্যন্ত। মেলা আছে কিন্তু মেলার লোক নেই। কোচবিহারের রাসমেলার মন খারাপ। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। রাজপ্রাসাদের জলসাঘর, শীত সন্ধ্যায় অবিরাম মোল্লার, কখনো আবার হেমন্তের টুপটাপ। মহিষাদল রাজবাড়িতে সুরেলা পায়ের ছাপ। ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাতে সুরের সাথে। রাগরাগিনীর আলাপ, সুরে সুরে সংলাপ। সন্ধে নামেই মনে, বুকে বৃষ্টি নামে মল্লারে। দীপক আগুন জ্বালায়, আগুন থেকে জানি, সুর থেকে জানি। বিএসএফ মামলায় ডিজি বিএসএফ কে অন্তর্ভুক্তের নির্দেশ। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কথা বলবো। প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, দেখো, কিছুদিন আগে আমাদের রাজ্যে বিএসএফ এর সেটা 15 থেকে বাড়িয়ে 50 কিলোমিটার পর্যন্ত করা হয়েছে এবং তাতে রাজ্যের প্রায় 30% বেশি জায়গায় কার্যত বিএসএফ এর এখতিয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে। বিএসএফ এর এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে গেলে যেটা করতে হবে সবার আগে তা হলো বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট, সেন্ট্রাল এই আইনের নির্দিষ্ট যে ধারার বলে এই পরিধি বাড়ানো হচ্ছে, সেই ধারাটাকে তার বৈধতাটাকে চ্যালেঞ্জ করা। এটাই করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। মামলার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এমনটা বলেন, যেখানে বিএসএফ এর যিনি ডিজি রয়েছেন, ডিরেক্টর জেনারেল রয়েছেন, তাকে এই মামলায় অন্তর্ভুক্ত সবার আগে করা হোক এবং রাজ্যের প্রস্তাব মেনে নিয়ে তাই নির্দেশ দেওয়া হয়েছে ডিজি বিএসএফ কে এই বিএসএফ এর যে মামলা পরিধি বাড়ানোর মামলা, সেই মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিজি বিএসএফ কে নিয়েই 14ই ডিসেম্বর এই মামলার পূর্ণাঙ্গ বা চূড়ান্ত আকারে শুনানি হবে, এমনটা জানিয়েছেন প্রধান। একেবারে ধন্যবাদ অর্ণব। এবার ত্রিপুরায় আক্রান্ত বিজেপি। 34 নম্বর ওয়ার্ডে সেখানে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ বাম এবং তৃণমূলের বিরুদ্ধে। 34 নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ বাম এবং তৃণমূলের বিরুদ্ধে। উঠে আসছিল সকাল থেকে তৃণমূল এবং বাম কর্মী সমর্থকরা, তাদের দিকে তারা আক্রান্ত হচ্ছিলেন। এবার বিজেপি কর্মী তারা আক্রান্ত হয়েছেন, বাম কর্মী সমর্থকদের দিকে অভিযোগ। আবির ঘোষাল রয়েছেন। আবির, এবার বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার খবর ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ?
সুকুমার পাল তিনি 34 নম্বর ওয়ার্ডের তিনি কর্মী, এবার তার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবার তাকে মারধর করা হয়েছে। বিজেপি যে বাম এবং তৃণমূল তারা এই মারধরের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। বাম তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পাল্টা তাদের কোনো ব্যক্তি নেই ভাবে যে রাস্তায় নেমে অন্তত নির্বাচনের দিন মারধর করবে, উল্টে তাদেরকে বিভিন্ন জায়গাতে ভয় দেখানো হচ্ছে। তাহলে সকাল থেকে তৃণমূল বামের অভিযোগ জানাচ্ছিল, এবার অভিযোগ জানাতে শুরু করেছে। ধন্যবাদ আবির। ধ্রুপদের পদে পদে এ যেন আকাশবাণী। এক অন্য আসর শুরু করলেন ওস্তাদ ওয়াসিম খান। উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে শুরু, কারণ রাজবাড়ির পরিচিতিটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। মহিষাদল রাজবাড়ির রাজমহলায় একসময় কত আসর বসত, কাহারপাড় দাদরায় ভেসে যেত সময়। বহু বছর পর আবারও সেরকমই উচ্চাঙ্গ সঙ্গীতের মজলিসি আসর। মেজাজটাই যে আসল রাজা, রাজবাড়ি আবারও সেই পুরনো মেজাজে। রাজবাড়ির অনেক ইতিহাসের সঙ্গেই একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত উচ্চাঙ্গ সঙ্গীত। মহিষাদল রাজপরিবারের ইতিহাস ঘাঁটলে এই সঙ্গীতের কথা কিন্তু জানা যাবে। এক সময় আপনার বড়ে গোলাম আলী খান, ফাইয়াজ খান আমার বড় জ্যাঠার গুরু ছিলেন, আফতাবে মুসিকি ফাইয়াজ খান, ওনারা সবাই এসে থেকেছেন। রাজা নেই, রাজত্ব নেই, রাজবাড়িটা আছে, আর আছে সঙ্গীত। সুরে সুরে পুরনো সেই দিনের কথা। মহিষাদল থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার টার্গেট হরিয়ানা। মোদী বিরোধী লড়াইয়ে এরপর হরিয়ানা যেতে চান দিল্লিতে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিরোধী লড়াইকে আরও জোরদার করার বার্তা। তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ, অশোক তানওয়ার এবং পवन ভার্মা। दिल्ली, हरियाणा, राजस्थान, पंजाब एक ही है, कोई डिफरेंस नहीं है। तो मैं भी जितना जल्दी अशोक जी मेरे को बुलाएंगे इतना जल्दी हम हरियाणा में आएंगे। ত্রিপুরা গোয়ার পর এবার হরিয়ানাতেও নজর তৃণমূলের। মঙ্গলবারই তৃণমূলে যোগ দিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক যুব কংগ্রেসেরও সর্বভারতীয় সভাপতি ছিলেন। হরিয়ানার সিরসার প্রাক্তন কংগ্রেস সাংসদ। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক 2019 সালে কংগ্রেস ছাড়েন। ममता दीदी के नेतृत्व में आने वाले समय में मजबूत लड़ाई लड़ सकते हैं और ये भारतीय जनता पार्टी को मिलकर के हम शिकस्त दे सकते हैं। বিজেপি থেকে কংগ্রেস হয়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। आदरणीय दीदी के नेतृत्व में मैं देश की सेवा करने का, देश के लिए काम करने का जो उन्होंने एक शपथ लिया है, उसमें उनके साथ कदम से कदम मिलाकर आगे चलने का प्रयास करता रहूंगा। 1983 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি। বিহারের দারভাঙ্গা থেকে 3 বারের বিজেপি সাংসদ। 2019 সালে কংগ্রেসে যোগ দেন কীর্তি। কীর্তির পাশাপাশি মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন বিহারের আর এক নেতা পवन ভার্মা।